নমস্কার। এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন শ্রী সৌরভ সরকারের কলমে একটি গল্প, বাজি। আজকের গল্প পাঠে প্রভাকর, অন্যান্য চরিত্রে অর্ক, সূর্য, স্বর্ণাভ, অমিত, সৌরিন, রিতম, পার্থ ও অভ্র। শব্দ সংযোজন ও আবহ নির্মাণে অমিত। গল্পের সূত্রধার আমি, প্রীতম। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের নিবেদন, লেখক শ্রী সৌরভ সরকারের কলমে, বাজি। দিনটা ছিল বৃহস্পতিবার। পাড়ার চায়ের দোকানে বসে নানা ধরনের গল্পগুজবে ডুবেছিল স্থানীয় বিএড কলেজের কয়েকজন ছোকরা। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, মাঝে মধ্যে হালকা মেঘ ডাকছিল। আষাঢ়ে আবহাওয়া, ধুমায়িত চা ও গরম সিঙ্গারার সাথে বেশ জমে উঠেছিল সান্ধ্যকালীন আড্ডা। সিনেমা, প্রেম, পলিটিক্স ও জীবন দর্শনের পর প্রসঙ্গ অলৌকিকতা ও ভূতে এসে দাঁড়াতেই সিঙ্গারায় কামড় বসাতে বসাতে বসন্ত চরম উৎসাহের সঙ্গে বলল, ভৌতিক ঘটনা তো আমার কলেজের বন্ধু সুমিত কিছু জানে। শুনলে তোমাদের মাথার চুল থেকে পায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। বলছি শোনো, একবার হয়েছিল কি, সুমিতের পিস্তুত দাদার বন্ধুর দূর সম্পর্কের দাদু রাতের বেলায় হাট বাজার সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পেছনে ঝোলানো ছিল বেশ বড় আকারের একটা টাটকা ইলিশ মাছ। হঠাৎ তার মনে হলো সাইকেলের পেছনটা ক্রমশ ভারী হয়ে উঠছে। পেছনে তাকাতেই দেখে কি বলতো, সাইকেলের পেছনের কেরিয়ারে একটা সাদা শাড়ি পরা মহিলা বসে আছে। গোল গোল লাল টকটকে চোখ, ইয়া বড় বড় মূলোর মতো দাঁত, এক দৃষ্টিতে মাছের দিকে তাকিয়ে আছে। তারপর কি হলো? বড় বড় চোখে প্রশ্ন করে উঠল সহপাঠী বিমল। তারপর আর কি, দাদু সাইকেল ফেলে ঝেড়ে দৌড়। তারপর থেকে আর কোশমিনকালে ওই রাস্তা দিয়ে সন্ধ্যের পরে আর তিনি বাড়ি ফিরতেন না। বসন্তর কথা শেষ হতেই ফিক করে হেসে উঠল আরেক সহপাঠী শান্তনু। ওই হাসিস যে? ভ্রু কুঁচকে শান্তনুর দিকে তাকিয়ে প্রশ্ন করল বসন্ত। না, বলছিলাম যে পেতনি মহাশয় আর কি দোষ বল? অমন টাটকা ইলিশ মাছ দেখলে ভূত প্রেত পেতনি মানুষ যে কেউ হামলে পড়বে। বিশ্বাস হলো না তো? জানতাম বিশ্বাস হবে না। তোদের মতো 24 ঘন্টা বিজ্ঞান বিজ্ঞান জব করতে থাকা কিছু নাস্তিক পাবলিক নিজেদের যে কি মনে করে আমি বুঝতে পারি না। মানে তোরাই সব কিছু জানিস, তাই না? তোদের এই বিশেষ জ্ঞানের বাইরে আর কিচ্ছু এক্সিস্ট করে না, তাই তো? করে না, একদমই করে না। একটা লম্বা চুমুক দিয়ে কাঁচের কাপটা টেবিলের ওপর রাখল অর্ণব। বিএড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। বয়সের দিক থেকে বিমল, শান্তনু ও বসন্তের থেকে বছর কয়েকের সিনিয়র। বেশ লম্বা, গায়ের রং শ্যামলা, গোলগাল মুখ, পুরু গোঁফ, ঢেউ খেলানো চুল। বাংলা চলচ্চিত্র প্রেমীরা অর্ণবের সাথে চাঁদের পাহাড়ের শঙ্করের মিল খুঁজে পেলেও পেতে পারেন। শোন, ভূতে পাওয়া কিংবা ভূত দেখা এসব মানসিক রোগের লক্ষণ। বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, আর ঈশ্বর? ধর্মীয় শাসকদের তৈরি করা ইন্দ্রজাল। এই শোনো, তোমার সাথে এসব বিষয়ে তর্ক করা বেকার। দেখ, আমার মতে তোদের মতো শিক্ষিত ছেলেদের এসব ভূত ফুত নিয়ে আলোচনা করা মানেই সময় নষ্ট। কোথায় দেশ বিদেশ নিয়ে আলোচনা করবি তা নয়, ভূতের গল্প শোনাতে বসছে। একটা আস্ত ভূত ধরে এনে দেখাতে পারবি? ধরে এনে হয়তো দেখাতে পারবো না, কিন্তু তুমি যদি আমার সঙ্গে আমাদের গ্রামের বাড়িতে যাও তবে 100% দেখাতে পারি। আমাদের গ্রাম থেকে কিছু দূরে একটা শ্মশান আছে। হ্যাঁ, আর আমায় ওই শ্মশানে গিয়ে এক রাত কাটাতে হবে, তাই তো? আর পুঁতে আসতে হবে প্রমাণ হিসাবে একটা গজাল। সেই গজাল পোতার পর উঠে ফিরে আসতে যাব, তখন কাপড়ে লাগবে টান, যেন কেউ পিছন থেকে প্যান্ট আঁকড়ে ধরেছে। ব্যাস, এই ভেবে আমি ভিমড়ি খাবো। আর তারপর সকালে উঠে কি দেখবো বলতো? ওই যারা একটু আধটু ভূতের বইটই পড়ে না, তাদেরই সব জানা। তাচ্ছিল্যের হাসি হেসে বসন্তের কথার প্রত্যুত্তরে বলে ওঠে অর্ণব, গলার স্বরে ব্যঙ্গের টান। তোমায় গজাল টজাল কিছুই পুঁতে আসতে হবে না। তুমি শুধু শ্মশানে গিয়ে একটা পুরনো চাতাল আছে, ওখানে বসবে।
কিছু না কিছু একটা দেখবেই। ভাই বসন্ত, শোন, তোর এই কিছু না কিছু দেখার জন্য না সেই ছোট্টবেলা থেকে কত শ্মশান, কত কবরস্থান, বনবাজারে ঘুরেছি, তার কোনো ধারণাও করতে পারবি না তোরা। কোনোদিনই কিছু দেখতে পাইনি। এখন বুঝি এসব ভয়ঙ্কর ভূত আসলে মানুষের ভেতরেই লুকিয়ে থাকে। তাই বলছি, এইসব অন্ধবিশ্বাস এখনই মন থেকে ঝেড়ে ফেলে দে। বললাম তো, তোমাদের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলা মানেই যেচে অপমানিত হওয়া। আশ্চর্য তো! আরে আমি তোকে কখন অপমান করলাম? আচ্ছা, ঠিক আছে, ভূত দেখার জন্য তুই আমায় যেখানে যেতে বলছিস সেখানেই যাব, কিন্তু আমারও একটা শর্ত আছে। ওখানে গিয়ে যদি তেমন কোনো অভিজ্ঞতা না হয়, তাহলে তুই মেনে নিবি তো যে ভূত বলে কিছু নেই? এই যা এসব তোরা বলছিস, এগুলো সব ভোগাস। কি মেনে নিতে পারবি তো? বসন্তকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেয় অর্ণব। উত্তেজনায় তখন তার গলা কাঁপছে। কিরে, চুপ করে আছিস কেন? উত্তর দে। বসন্ত চুপ। উনি উত্তর দিতে পারবেন না। ঠিক সেই সময় বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য আলোকিত হয়ে ওঠে দোকানের সামনের অংশটুকু। এক অচেনা গলার আকর্ষণে 4 জোড়া চোখের দৃষ্টি গিয়ে নিবদ্ধ হয় ওই দিকটায়। একটা লোক দোকানের আধো অন্ধকার চাতালের তলায় দাঁড়িয়ে সিগারেট টানছেন। সরি, আপনি কি আমাদেরকে উদ্দেশ্য করে কিছু বললেন? অর্ণবের প্রশ্নের প্রত্যুত্তরে লোকটি সিগারেটে একটা লম্বা টান দিয়ে অবশিষ্ট অংশটুকু বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর এক হাতে ঝুলিয়ে রাখা ছাতাটি খুলে চাতালের মেঝের ওপর ছড়িয়ে দিলেন। দোকানের ভেতরে প্রবেশ করলেন তিনি। হ্যারিকেনের ম্যাটম্যাটে আলোয় এইবার স্পষ্ট দেখা গেল লোকটাকে। মধ্যবয়সী একজন পেটে খাটো মানুষ, মাথার কাঁচা পাকা চুলগুলো যত্ন করে আঁচড়ানো, গাল ভর্তি দাঁড়ি, বাম গালে একটি জরুল, পরনে কালো ফর্মাল প্যান্ট আর ফুলাতা খয়াটে গাঢ় বেগুনি রঙের শার্ট, ডান কাঁধে একটা অফিস ব্যাগ। মনে হয় অফিস থেকে ফেরবার পথে রাস্তায় বৃষ্টি পেয়ে অগত্যা চায়ের দোকানে এসে মাথা গুঁজেছেন। হ্যাঁ, কথাটা আপনাদেরকে উদ্দেশ্য করেই বললাম। ওই শ্মশানে গিয়ে আপনাদের কোনো ধরনের অলৌকিক অভিজ্ঞতা হবে বলে আমার অন্তত মনে হয় না। শুধু যাওয়া আসাটাই সার হবে। আমাদের সামনের টেবিলের উল্টো দিকে রাখা বেঞ্চটির ওপর বসতে বসতে কথাগুলো বলল লোকটি। আপনি কিভাবে জানলেন? গিয়েছিলেন নাকি ওদের গ্রামের শ্মশানে? না না না, কখনো যাইনি, তবে নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি, অত সহজে তেনাদের দেখা পাওয়া যায় না। একবার ভাবুন, কোনো জায়গায় গিয়ে শুধু শুধু বসে থাকলেই যদি তেনারা দেখা দিতেন, তাহলে তো পৃথিবীর সবকটা শ্মশানে কিংবা কবরখানায় গিয়ে বসে থাকলেই তেনাদের দেখা পাওয়া যেত। হ্যাঁ, তাই নয় কি? স্যারের নামটা জানা হলো না যে। প্রলয়নাথ অধিকারী। প্রলয়নাথ বাবু, চা খাবেন? ধন্যবাদ, আমি চা খাই না। ও হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, আপনার কথা শুনে আমি প্রথমে ভেবেছিলাম আপনি বিজ্ঞানের লোক। নো অফেন্স, কিন্তু এখন তো দেখছি আপনিও সেই ভেড়ার পালেই নাম লেখালেন। কথাটা যেন বর্ষার মতো গিয়ে বিঁধল প্রলয়নাথ বাবুর বুকে। কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন তিনি, যেন এই আকস্মিক আঘাত থেকে নিজেকে সামনে নিলেন। তারপর মুখে সেই পরিচিত হাসি ফুটিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে বললেন, অন্ধকারে ওই চাতালের তলায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই আপনাদের কথা শুনছিলাম। আমি জানি আপনাদের 4 জনের মধ্যে কার কি ধরনের মানসিকতা। তবু আরও একবার বিশেষ করে আপনাকে একটা প্রশ্ন করব, একটু ভেবে উত্তর দেবেন। আপনি কি সত্যি অশরীরী কোনো কিছুতে বিশ্বাস করেন না? না। ভেবে বলছেন তো? একদম। বেশ, এবার অর্ণবের চোখে চোখ রেখে প্রলয়বাবু প্রশ্ন করেন, প্রমাণ করে দেখাতে পারবেন যে ভূত, প্রেত, পিশাচ ইত্যাদি এসব কোনো কিছুর অস্তিত্ব নেই? আপনি প্রমাণ করতে পারবেন এসবের অস্তিত্ব আছে? পারবো। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। নিন, চটপট প্রমাণ করে ফেলুন তো দেখি। বিষয়টা এতটাও সোজা নয়। একটা খেলা খেলতে হবে আপনাকে, একা, একটা বিশেষ জায়গায়, একটা বিশেষ রাতে। কি, রাজি তো? না না, একদমই রাজি না। ফ্রিতে সারা রাত কেন মশার কামড় খাবো?
যদি কোনো প্রাইজ মানি থাকে তাহলে ভেবে দেখতে পারি। ও, 1 মিনিট। এই বলে অফিস ব্যাগটার থেকে একগুচ্ছ টাকার বান্ডিল বের করে টেবিলের ওপর রাখলেন প্রলয়নাথ বাবু। এখানে 1 লক্ষ টাকা আছে। যদি আপনি খেলাটি খেলেন তবে অশরীরী সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে, আর যদি না বদলায় তাহলে এই 1 লক্ষ টাকা আপনার। ঠিক সেই মুহূর্তে কাছে কোথাও যেন বিকট শব্দে একটা বাজ পড়ল। থরথর করে কেঁপে উঠল টেবিলের ওপর রাখা কাঁচের গ্লাসগুলো। বেশ কিছুটা সময় নিল অর্ণব। হঠাৎ করে এতগুলো টাকা একসঙ্গে দেখে যেন কিছুটা হকচকে গিয়েছিল সে। অবশেষে নিস্তব্ধতা ভেঙে সে বলে উঠল, বেশ, বলুন কবে কোথায় গিয়ে উপস্থিত থাকতে হবে? প্রলয়নাথ বাবুর মুখে হাসি ফুটল। তিনি চটপট ব্যাগ থেকে একটা নোটপ্যাড আর পেন বের করে সাদা কাগজে কিছু একটা লিখলেন। তারপর সেটাকে ভাঁজ করে অর্ণবের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই কাগজের মধ্যে একটা ঠিকানা লেখা আছে। পরশু শেষ বিকেলে ওখানে গিয়ে উপস্থিত হবেন। চাইলে সঙ্গে একজন বন্ধুকে আনতে পারেন। যা দিনকাল পড়েছে, অচেনা কারুর ওপর বিশ্বাস করে কোনো অজানা জায়গায় না যাওয়াটাই স্বাভাবিক। বাকিটা আমি দেখে নেব, কেমন? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সময় মতো পৌঁছে যাব। বেশ, আমি তাহলে এখন উঠি। পরশু দেখা হচ্ছে তবে। কথাগুলো বলতে বলতে নোটের বান্ডিলটা ব্যাগে পুরে বেঞ্চ ছেড়ে উঠে পড়লেন প্রলয়নাথ বাবু। এরপর চাতালের ওপর থেকে ছাতাটা নিয়ে হারিয়ে গেলেন বৃষ্টিরত অন্ধকারে। আচ্ছা, তোমার মাথাটা কি একেবারে গেছে অর্ণবদা? কোত্থেকে একটা লোক এসে তোমায় লাখ টাকার টোপ দিল আর তুমি গিলে ফেললে? আজকাল কত মানুষ এইভাবে অর্গান হারভেস্টিংয়ের জালে জড়িয়ে যায় তুমি জানো? বললি তো সাথে একজনকে নিয়ে যেতে। তুই আছিস কি করতে? তুই যাবি আমার সাথে। তেমন কোনো বিপদ পড়লে তুই রক্ষা করবি। পাগল নাকি? আমি এসব ঝামেলায় যাব না। তাহলে চুপ থাক, ভিতর ডিম। প্রত্যুত্তরে কিছু একটা বলতে গিয়েও বলল না বসন্ত। সে ভালোভাবেই জানে অর্ণব তাকে আর কিছু বলে লাভ নেই। তার এই একরোখা মনোভাবের সাথে তারা তিনজনই ভালোভাবে পরিচিত। 1 লক্ষ টাকা পেলে কি করবে দাদা? বাড়ির সামনে একটা পোলট্রি ফার্ম খুলবো ভাবছি। নাম রাখবো বসন্ত পোলট্রি ফার্ম। কথাগুলো বলে হো হো করে হেসে ওঠে অর্ণব। সঙ্গ দেয় বিমল আর শান্তনু। তবে বসন্তের মুখ থমথমে এই জন্য নয় যে অর্ণবদা ও অন্যরা তাকে নিয়ে খিল্লি করছে। ওরা প্রায় বসন্তকে নিয়ে খিল্লি করে। এসব এখন আর বসন্ত গায়ে মাখে না। সে বরং চিন্তিত অন্য কারণে। অন্যরা বিষয়টিকে যতটা হালকাভাবে নিচ্ছে, বিষয়টা কি আদৌ ঠিক ততটাই হালকা? নাকি টাকার মোহ আর ইগোর দাপটে অন্ধ হয়ে অর্ণবদা এগিয়ে চলেছে নিজের সর্বনাশের দিকে? সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ হলো। তবে গোধূলির আলো তখনও পুরোপুরিভাবে পৃথিবীর বুক থেকে মুছে যায়নি। গত কয়েকদিন ধরে অবিশ্রান্ত বৃষ্টির পর এখন আকাশ অনেকটাই পরিষ্কার। শুধু মাঝে মাঝে কিছু ছেঁড়া মেঘ উদ্ভ্রান্তের মতো এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছে। বিকেলের শেষে ওল্ড মার্কেটের 4 মাথার মোড়টি বেশ জমজমাট থাকে। আশেপাশের ফাস্ট ফুডের দোকানগুলোতে ভিড় হয়। বোর্ডের পাশে খেলার মাঠে ছেলেপিলেরা খেলাধুলো করে। চায়ের দোকানে বসে বয়স্করা গল্পগুজব করে। পরশুদিন রাতে কাগজের ভাঁজ খুলে এই ওল্ড মার্কেটের ঠিকানা দেখে বেশ কিছুটা অবাকই হয়েছিল অর্ণব। তার ধারণা ছিল লোকটি তাকে বেশ গা ছমছম জনবিরল এলাকায় ডাকবেন। কিন্তু এই জনবহুল এলাকায় ভূতের দেখা পাওয়া কি আদৌ সম্ভব, নাকি পুরো বিষয়টাই একটা সস্তা প্র্যাঙ্ক? এইসব চিন্তা করতে করতেই ওল্ড মার্কেটে এসে পৌঁছয় অর্ণব। পিঠে একটি মাঝারি আকারের ব্যাকপ্যাক। ব্যাগে রয়েছে জলের বোতল থেকে শুরু করে বেশ কিছু টুকিটাকি জিনিসপত্র। অর্ণব দেখে ঠিক 4 মাথার মোড়ের সামনে প্রলয়বাবু দাঁড়িয়ে আছেন। অর্ণবকে দেখতে পেয়ে তিনি হাসি মুখে বলে উঠলেন, একাই এসেছেন দেখছি। হ্যাঁ, সঙ্গে আনবার মতো কাউকে পেলাম না। সবাই প্রাইজ মানিতে কামড় বসাতে চাইছিল। বেশ করেছেন। কষ্ট করে খেলবেন আপনি, আর প্রাইজ মানিতে দাঁত বসাবে অন্য কেউ। মামার বাড়ির আবদার নাকি?
তা বলছিলাম যে ভয় টয় লাগছে নাকি? হ্যাঁ, তবে ওটা ভূতের নয়, মানুষের। নির্জন কোথাও নিয়ে গিয়ে যদি আমাকে মেরে ঠেরে আমার কিডনিটা বের করে নেয়, এই আর কি। তবে সেক্ষেত্রে শুধু কিডনি কেন, লিভার, হার্ট সব কিছুই তো তুলে নেওয়া যায় নাকি? অবশ্যই। তারপর ভূত হয়ে এসে কিন্তু আপনারই ঘাড় মটকাবো। ভালো বলেছেন। কিছু খাবেন নাকি মিস্টার? অর্ণব চৌধুরী। হ্যাঁ, মিস্টার চৌধুরী, কিছু খেতে চাইলে খেয়ে নিতে পারেন, এখানে প্রায় সব কিছুই পাওয়া যায়। ধন্যবাদ, তবে আমি খাবার সঙ্গে নিয়ে এসেছি। বেশ, তবে চলুন এগোনো যাক। এই বলে ঘুরে উল্টো পথে হাঁটা দিল প্রলয়নাথ বাবু। পিছু নিল অর্ণব। কিছু দূর এগোতেই ওরা বড় রাস্তা ছেড়ে বাপ দিকের একটা ছোট্ট গলিতে প্রবেশ করল। হাঁটতে হাঁটতে প্রলয়নাথ বাবু অর্ণবকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তা মিস্টার চৌধুরী, আপনার বাড়িতে কে কে আছেন? আমরা নিউক্লিয়ার ফ্যামিলি। আমি, বাবা আর মা। কাকারা সবাই বাইরে থাকেন। আপনার বাড়িতে কে কে আছেন? আমারও ছোট পরিবার ছিল, গত বছর স্ত্রীকে হারিয়ে এখন আরও ছোট হয়ে গেছে। বর্তমানে শুধু আমি আর আমার মেয়ে, আর কেউ নেই। কি হয়েছিল আপনার স্ত্রী? সাডেন সেরিব্রাল স্ট্রোক। প্রাথমিক চিকিৎসা করবার সময়টুকুও পাইনি। ও সরি, আসলে খারাপ স্মৃতিগুলো আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। না না, দুঃখ পাওয়ার কিছু নেই। মৃত্যু তো জীবনেরই একটা অঙ্গ, বরং আসল খেলা তো শুরু হয় মৃত্যুর পর থেকে। ও তাই নাকি? অশরীরীদের অস্তিত্বের উপর আপনার বিশ্বাস তো দেখছি সাংঘাতিক। সেজন্যই বুঝি এই একটা তুচ্ছ বাজির জন্য এতগুলো টাকা লাগিয়ে দিলেন। এ বলেছে বিষয়টা তুচ্ছ? আপনার কি তাই মনে হচ্ছে নাকি? জানেন, আজ থেকে মাসখানেক আগে অঞ্জনা পোদ্দার নামে একটি বছর 23-এর মেয়ে নিজের বাড়িতেই খেলা খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। বলেন কি? আরে মশাই, তবে আর বলছি কি। কিন্তু অঞ্জনা পোদ্দারের অন্তর্ধান তো অন্য কারণে হতে পারে। তার জন্য সেদিন রাতে সেই খেলায় যে দায়ী, সেটা এত জোর দিয়ে কিভাবে বলতে পারছেন? গুড, এই গোয়েন্দা সুলভ দৃষ্টিভঙ্গিটাই প্রয়োজন। তবে পুলিশের মতে অঞ্জনা পোদ্দারের অন্তর্ধান রহস্যটা একটু অদ্ভুত। যে রাতে অঞ্জনা নিখোঁজ হয় সে রাতে বাড়িতে কেউ ছিল না, আর সব থেকে বড় কথা, পুরো বাড়ির সমস্ত দরজা জানলা ভেতর থেকে বন্ধ ছিল। বাইরে থেকে ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন ছিল না। তো একবার ভেবে দেখুন বিষয়টা, একটা বছর 23-এর মেয়ে একটা বন্ধ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল কোনো ধরনের ট্রেস ছাড়াই, যেন হাওয়ায় মিলিয়ে গেল। বিষয়টা কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়? আপাতত করতে পারছি না, তবে আমি নিশ্চিত মেয়েটির অন্তর্ধানের পেছনে নিশ্চয়ই কোনো যুক্তিযুক্ত কারণ রয়েছে। টিপিক্যাল যুক্তিবাদী মনোভাব। ভাঙবেন অথচ মচকাবেন না। আই লাইক ইট। তবে একটা কথা আছে না, ওরা যত বেশি বিজ্ঞান কবচায় তত বেশি ভয় পায়। তাই না? আচ্ছা, দেখা যাক কে ভয় পায় আর কার পকেট ফুটো হয়। আচ্ছা, বলি, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে। এই ইনফরমেশনটা কিভাবে জানা গেল যে আপনি যেই খেলার কথা বলছেন, বন্ধ বাড়িতে মেয়েটি সেই খেলাটাই খেলছিল? মেয়েটির ব্যক্তিগত ডায়েরি থেকে। হ্যাঁ, এই বিষয়টা পুলিশ চেপে গেছে। তবে আপনি কি করে জানলেন? সব কথা কি খুলে বলা যায় মিস্টার চৌধুরী? অনেক কাঠখড় পুড়িয়ে তথ্যগুলো জোগাড় করেছি। আপনি কি সাংবাদিক টাংবাদিক নাকি মশাই? হ্যাঁ, ধরে নিন অনেকটা সেই রকমই কিছু। বেশ। তবে একটা বিষয় লক্ষ্য করেছেন মিস্টার চৌধুরী, যে কোনো বাজিতে দুটো দিক থাকে। যারা বাজি খেলে তারা জিতলে কিছু পায় আর হারলে কিছু হারায়। এই যেমন আমাদের এই বাজির ক্ষেত্রে, আপনি যদি নিয়ম অনুযায়ী আজ রাতে খেলাটা খেলে কাল সকালে জোর গলায় বলতে পারেন যে অশরীরী কোনো কিছুতেই আপনি বিশ্বাস করেন না, তবে সঙ্গে সঙ্গেই আপনি হাতে 1 লক্ষ টাকা পাবেন। এক্ষেত্রে আপনার পাওয়াটা হবে জাগতিক। আর যদি হেরে যান, তবে আজ রাতেই আপনার নাস্তিক সত্তার মৃত্যু ঘটবে। সেক্ষেত্রে আপনি যা হারাবেন সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট।
বিষয়টা বেশ ইন্টারেস্টিং, তাই না? ইন্টারেস্টিং তো বটেই, আমারও একটা বিষয় সম্পর্কে জানতে ভীষণ ইচ্ছে করছে। এত সব কিছু করে আপনি পাচ্ছেনটা কি? মানে বলতে চাইছি যে আমি যদি বাজিটা জিতে চাই, যা আমি জিতবই আমি জানি অ্যাকচুয়ালি, তাহলে প্রাইজ মানি হিসাবে 1,00,000 টাকা পাবো। কিন্তু বাই চান্স আজ রাতে ভূত এসে আমায় প্রচণ্ড ভয় দেখালো, আর আমি ফ্রম নাস্তিক টু আস্তিক হয়ে গেলাম, আর কাল সকালে মিনমিনে গলায় আপনার কাছে স্বীকার করে নিলাম যে ভূত বলে কিছু আছে, সেক্ষেত্রে আপনি কি পাবেন? বলছি তার আগে চলুন ভেতরে ঢোকা যাক, চলুন। অর্ণব দেখল যে তারা একটি 4 তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়েছে, যার নিচের 2টো ফ্লোরে বাতি জ্বলছে, বাকি ওপরের 2টো ফ্লোর পুরোপুরি অন্ধকার। বিল্ডিংটির চারপাশে আরও বেশ কয়েকটি সমগোত্রীয় বিল্ডিং মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। ভেজা হাওয়ায় দুলছে আশেপাশের ঝোপ জঙ্গলগুলি। সারা আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে গাঢ় অন্ধকার। পশ্চিম আকাশে অবশিষ্ট আলোর মাঝে দপদপ করে জ্বলছে সন্ধ্যা তারা। সব মিলিয়ে কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। বিল্ডিংয়ে প্রবেশ করবার সময় সিকিউরিটির ঘরে কাউকে দেখা গেল না। প্রলয়নাথবাবু অর্ণবকে সঙ্গে নিয়ে সিঁড়ি ভেঙে সোজা উঠে এলেন বিল্ডিংয়ের 4th ফ্লোরে। বাকি ফ্লোরগুলোর মতো এই ফ্লোরেও 3 দিকে মোট 3টি অ্যাপার্টমেন্ট রয়েছে। মাঝখান দিয়ে সিঁড়ি বেঁকে উঠে গেছে ছাদে। পুরনো বিল্ডিং, তাই লিফট নেই। অর্ণবের সামনে প্রলয়নাথবাবু ডান দিকের অ্যাপার্টমেন্টটির স্লাইডিং গ্রিলের তালা খুলে সদর দরজার নব লকে চাবি ঢুকিয়ে নবটিকে ঘোরালেন। তারপর একটু ঠেলতেই বিকট শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে তখন বিরাজ করছে নিচ্ছিদ্র অন্ধকার। এক মুহূর্তের জন্য অর্ণবের মনে হলো সেই অন্ধকার তাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। ভেতরে ঢুকে প্রলয়নাথবাবু লিভিং রুমের টিউবলাইটটি জ্বালালেন। লিভিং রুমে প্রবেশ করে অর্ণব দেখল পুরো ঘর জুড়ে তেমন বিশেষ কিছুই নেই। ঘরের মাঝে রয়েছে একটা বড় কাঁচের টেবিল, আর সেই টেবিলকে ঘিরে রয়েছে একটি সোফা, 2টো চেয়ার। দেওয়ালে ঝোলানো একটি আদ্যিকালের বড় দেওয়াল ঘড়ি। ঘরের এক কোণে দাঁড় করানো পাথরের তৈরি বেশ বড় একটা উগ্র ট্রাইবাল মূর্তি। মাঝের সেই কাঁচের টেবিলের ওপর মোট 5টি জিনিস রাখা, একটা বন্ধ খাম, চাবির গোছা, একটা লাইটার আর 2টো স্থূলকার মোম। মোমগুলোর রং কালো। এক কোণে ব্যালকনির খোলা দরজা, দরজার পাশে গাঢ় পর্দায় ঢাকা কাঁচের জানলা। মাথার ওপর বড় আকারের একটি ধূসর ফ্যান ঝুলছে। ব্যালকনি দিয়ে ছুটে আসা হাওয়ায় থেকে থেকে ওটার ব্লেডগুলো কেঁপে উঠছে। সো মিস্টার চৌধুরী, আজ রাতে এই ফ্ল্যাটটাই আপনার খেলার ভেন্যু। খেলার যাবতীয় নিয়মাবলী ওই খামের ভেতরে একটা কাগজে লেখা আছে। কাল ঠিক সকাল 7টায় আমি আবার আসব। আশা রাখি আজকের রাতটা আপনি ভালোই উপভোগ করবেন। আর হ্যাঁ, একটা কথা আপনি জানতে চাইছিলেন না, যে আপনি হারলে আমি কি পাবো? ওয়েল, আপনার চাহিদা বস্তুগত হলেও আমার চাহিদা কিন্তু বিমূর্ত। আমি নাস্তিক মানুষদের চোখের জল দেখতে ভালোবাসি। বিজ্ঞানের পূজারীদের বিজ্ঞান মনস্কতাকে ধ্বংস করতে ভালোবাসি। সাহসী যুক্তিবাদীদের পাহাড় প্রমাণ অহংকারকে ভেঙে তাদের ভেতর আতঙ্কের বীজ বুনতে ভালোবাসি। আমি মানুষকে ভয় পাওয়াতে ভালোবাসি মিস্টার চৌধুরী। প্রলয়নাথবাবুর কথা শেষ হতে না হতেই বিল্ডিংয়ের পাশ দিয়ে বিকট শব্দ করে একটা ট্রেন ছুটে যেতে শুরু করলো। টিউবলাইটের উজ্জ্বল আলোয় প্রলয়নাথবাবুর চোখে চোখ রেখে অর্ণব তার চিরপরিচিত ভঙ্গিমায় বলে উঠল, তবে এবার কিন্তু আপনি হতাশ হবেন। প্রলয়নাথবাবু কিছু বললেন না, সামান্য হেসে পা বাড়ালেন সদর দরজার দিকে। দরজা খুলে বের হওয়ার সময় আচমকাই তিনি থমকে দাঁড়ালেন। তারপর পেছন ফিরে হাসি মুখে অর্ণবের উদ্দেশ্যে বলে উঠলেন, ওয়েল, আমিও হারা বাজিতে কখনো টাকা লাগাই না মিস্টার চৌধুরী। শুভরাত্রি। প্রলয়নাথবাবুর শেষ কথাগুলো বেশ কিছুক্ষণ ধরে অর্ণবের কানে বাজছিল। লোকটা এতটা আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলে কিভাবে? যত সব বুজরুকের দল। নিজেকে শান্ত করল অর্ণব।
এরপর টেবিলের ওপর থেকে চাবির গোছা নিয়ে স্লাইডিং গ্রিলে তালা মেরে সদর দরজা ভেতর থেকে লক করে সোফার ওপর এসে বসল। তারপর টেবিলের ওপর থেকে খামটি তুলে নিয়ে ভেতরে থাকা কাগজটি বের করে চোখ রাখল লেখাগুলোর ওপরে। নমস্কার। আপনি যখন লেখাটি পড়ছেন তার মানে আমি নিশ্চিত যে আপনি খেলাটি খেলবেন। চলুন খেলাটির নিয়মাবলী একটু দেখে নেওয়া যাক। আপনার সামনের টেবিলের ওপর দুটো মোম আর একটা লাইটার রাখা আছে। ওখান থেকে একটা মোম তুলে নিন। তারপর সেই মোমটিকে নিয়ে সদর দরজার সামনে রেখে আসুন। এরপর টেবিলের ওপর থেকে দ্বিতীয় মোমটা নিয়ে আলোগুলো নিভিয়ে দিন। তার আগে একবার ভালো করে দেখে নিন ফ্ল্যাটের সমস্ত দরজা জানলা ভালোভাবে লাগানো রয়েছে কিনা। যদি কোনো দরজা কিংবা জানলা খোলা থাকে সেগুলো চটপট লাগিয়ে ফেলুন। জানলাগুলো যাতে অবশ্যই পর্দা দিয়ে ঢাকা থাকে। আপনি হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন, লিভিং রুমের কোথাও কোনো মডার্ন ইলেকট্রনিক ডিভাইস নেই। শুধু লিভিং রুম কেন, পুরো ফ্ল্যাটে কোথাও আপনি ইলেকট্রনিক ডিভাইস কিংবা আয়না এসব খুঁজে পাবেন না, কারণ এই খেলায় এসবের উপস্থিতি নিষিদ্ধ। কিন্তু আমার অনুমান সুরক্ষার খাতিরে আপনি আপনার সঙ্গে নিজের মোবাইল ফোনটি নিয়ে এসেছেন। আনাটাই স্বাভাবিক। ওটা আপাতত আপনি ব্যবহার করতে পারেন, তবে খেলা শুরু করবার আগে অবশ্যই ফোনটি বন্ধ করবেন, নইলে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। যাই হোক, আলো নেভানোর পর পকেট থেকে মোবাইলটি বের করে ফ্ল্যাশ অন করবেন। তারপর লিভিং রুমের ডান দিকের সরু করিডোর ধরে এগিয়ে যাবেন শেষ মাথা পর্যন্ত। আর প্রসঙ্গত উল্লেখ্য যে করিডোর ধরে এগিয়ে যাওয়ার সময় আপনার দুপাশে 3টে ঘর ও রেস্টরুম পড়বে। ওগুলো আপাতত খোলার দরকার নেই। করিডোরের শেষ মাথায় যে ঘরের দরজাটি রয়েছে সেটি খুলবেন এবং ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেবেন। তারপর হাতে করে নিয়ে যাওয়া মোমটি দরজার সামনে রেখে দেবেন। ওই ঘরে একটা ছোট কাঠের ক্যাবিনেটের ওপর দেখবেন একটা অতিরিক্ত মোম আর একটা পুরনো আমলের অ্যানালগ অ্যালার্ম ঘড়ি থাকবে। সেই অ্যালার্ম ঘড়িতে ঠিক রাত 11:10 অ্যালার্ম দেবেন। মনে রাখবেন, পাক্কা 11:10। এরপর মোবাইলটা বন্ধ করে লাইটারের সাহায্যে ক্যাবিনেটের ওপরে রাখা মোমটা জ্বালিয়ে ওই ঘরে রাখা সিঙ্গেল বেডের ওপর উঠে ঘুমিয়ে পড়বেন। পরিকল্পনা মাফিক রাত ঠিক 11:10 ঘড়িতে অ্যালার্ম বাজবে। যত তাড়াতাড়ি সম্ভব বিছানা ছেড়ে উঠে লাইটারের সাহায্যে ওই ঘরে দরজার সামনে রাখা মোমটা জ্বালিয়ে ফেলবেন। মনে রাখবেন, খেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মোমটি জ্বালানো হয়ে গেলে সেটিকে হাতে তুলে নিয়ে সামনের দরজার উপরে 3 বার নক করবেন। প্রতিটি নকের মাঝে অবশ্যই কিছুটা সময় নেবেন। 3টে নক করবার পর ভালোভাবে কান পেতে শুনবেন দরজার উপাস থেকে কোনো শব্দ ভেসে আসছে কিনা। যদি কোনো শব্দ শুনতে পান তাহলে আর এক মুহূর্ত বিলম্ব না করে সোজা ওই বিছানায় উঠে শুয়ে পড়বেন। ভুলেও দরজা খুলবেন না। অবশ্য আপনি যেই কারণে খেলাটি খেলছেন তাতে করে দরজা খুললেও আমি অবাক হব না। আর যদি 3টে নক করবার পর দরজার ওপাশ থেকে কোনো শব্দ শুনতে না পান তাহলে আপনি দরজা খুলতেই পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই সদ্য জ্বালানো মোমটি সঙ্গে নেবেন। আর হ্যাঁ, যা কিছুই হয়ে যাক, সঙ্গে নেওয়া সদ্য জ্বালানো ওই মোমটি যেন না নেভে। এই খেলায় আপনার লক্ষ্য যতটা সহজ ঠিক ততটাই কঠিন। এই অন্ধকার ফ্ল্যাটে আপনাকে মোট 5টি মোম জ্বালাতে হবে। ইতিমধ্যে একটি মোম আপনি জ্বালিয়েও ফেলেছেন, আর একটি কোথায় রয়েছে তা আপনার জানা। বাকি 3টি মোম আমি করিডোরে 3টি ঘরে লুকিয়ে রেখেছি। আপনাকে প্রতিটি ঘরে ঢুকে মোমগুলো খুঁজে জ্বালিয়ে ঘরের মাঝে রেখে বেরিয়ে আসতে হবে। প্রতিটি লুকোনো মোমের পাশে আমি একটা করে কয়েন রেখে এসেছি। সে কয়েনগুলো সংগ্রহ করে নিজের কাছে রেখে দেবেন। কাল সকালে ওগুলো আমার হাতে হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে দুটো বিষয় আপনি অবশ্যই মাথায় রাখবেন। কাল সকালে কিন্তু আমার হাতে 3টি কয়েন হস্তান্তর করতেই হবে। একটি কয়েন কম থাকার মানে আপনি কোনো একটি নির্দিষ্ট ঘরে প্রবেশ করে মোম জ্বালাতে পারেননি।
সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাইজ মানি পাবেন না। আর প্রতিটি ঘরে ঢোকবার সময় প্রথমবারের মতো অবশ্যই সময় নিয়ে দরজায় 3 বার নক করবেন। যদি ঘরের ভেতর থেকে কোনো শব্দ ভেসে না আসে তবেই সে ঘরে প্রবেশ করবে। প্রতিটি ঘরের প্রতিটি মোম জ্বালানো হয়ে গেলে যেই ঘর থেকে খেলা শুরু করেছিলেন সেই ঘরে গিয়ে দরজা বন্ধ করে সঙ্গে করে নেওয়া সেই জ্বলন্ত মোমটি ঘরের মেঝেতে যথাস্থানে রেখে বাকি রাতটুকু বিছানার উপর শুয়ে কাটিয়ে দেবেন। চেষ্টা করবেন জেগে থাকতে। লেখা শেষ করবার আগে কিছু কথা বলতে চাই। খেলা চলাকালীন আপনি এমন কিছু শুনতে পারেন যা কোনোভাবেই স্বাভাবিক নয়, সেগুলোকে পাত্তা দেবেন না। হঠাৎ করে কিছু দেখে ফেললে ভয় পাবেন না। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখবেন। আর খেলার মাঝখানে চাইলে আপনি পালানোর চেষ্টা করতেই পারেন, কিন্তু তাতে বিশেষ লাভ হবে বলে মনে হয় না। ওর হাত থেকে পালানো যায় না। শুভরাত্রি, কাল সকালে দেখা হবে। ইতি প্রলয়নাথ অধিকারী। রাত তখন প্রায় 8টা। ইতিমধ্যে সঙ্গে আনা খাবার দিয়ে ডিনার পর্ব সেরে জানলা খুলে একভাবে রাতের মেঘলা আকাশের দিকে তাকিয়ে রয়েছে অর্ণব। ভাবছে কাল যদি সত্যি সত্যি হাতে 1 লক্ষ টাকা পেয়ে যায় সে, তবে অতগুলো টাকা নিয়ে কি করবে? কলেজ কর্তৃপক্ষ এখনো অনেকটা টাকা পায়, সেই টাকাগুলোই না হয় মিটিয়ে দেবে। এমনিতেই বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়, তার উপর এই বয়সে পড়াশোনার জন্য বাড়ির লোকের কাছে হাত পাততে আর ভালো লাগে না। এছাড়াও ভবিষ্যৎ, কেরিয়ার, প্রেম, এমনই হাজারটা চিন্তা এলোমেলোভাবে মাথায় ঘুরছে অর্ণবের। বিল্ডিংয়ের এই দিকটায় কিছুটা ফাঁকা জমি জুড়ে ঝোপ জঙ্গল ও বেশ কয়েকটি উঁচু উঁচু নারকেল গাছ রয়েছে। ঝোপগুলোকে ঘিরে গুটি কয়েক জোনাকি উঠছে। জঙ্গলের আড়াল থেকে মাঝে মাঝে একটা বিদঘুটে প্রাণীর ডাক ভেসে আসছে। শীতল হাওয়ার পরশে এবার অর্ণবের চোখ দুটো লেগে আসছে যেন। কানের সামনে অবিরত বেজে চলেছে একটা শব্দ, টিক 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 টিক। হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে ঘুম ভেঙে গেল অর্ণবের। অ্যালার্ম ঘড়িটি তারস্বরে বেজে চলেছে। এক ঝটকায় বিছানা ছেড়ে সে উঠে পড়ল। 11:10 বাজতে এখনো মিনিট কয়েক বাকি। তাড়াতাড়ি পকেট থেকে লাইটারটি বের করে ফোনটি সুইচ অফ করে পকেটের ভেতর চালান করে দিল সে। এরপর নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ঘড়ির দিকে তাকাতেই দেখল পাক্কা 11:10 বাজে। আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্রুত পায়ে দরজার কাছে এসে মেঝেতে রাখা মোমটিকে জ্বালিয়ে উঠে দাঁড়ালো অর্ণব। বেশ সময় নিয়েই দরজায় 3 বার নক করল সে। সত্যি কি দরজার ওপাশ থেকে অতি প্রাকৃতিক কোনো শব্দ ভেসে আসবে? যদি শব্দ ভেসে আসে সেক্ষেত্রে কি করবে সে? দরজা খুলে বাইরে বেরোবে, নাকি যেমনটা প্রলয়নাথবাবু লিখেছেন সোজা বিছানায় উঠে সারা রাত কাটিয়ে দেবে? প্রশ্নগুলির উত্তর সম্ভবত অর্ণবের জানা। সে শুধু অপেক্ষায় রয়েছে শব্দ ভেসে আসবার। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো শব্দই দরজার ওপাশ থেকে ভেসে এলো না। নব ঘুরিয়ে ধীর গতিতে দরজাটি খুলে হাতে জ্বলন্ত মোমটি নিয়ে সে ঘর ছেড়ে করিডোরে বেরিয়ে এলো। এরপর পেছনের দরজাটি বাইরে থেকে বন্ধ করে সামনে ঘুরে তাকাতেই মুহূর্তের জন্য বুকটা কেমন জানি করে উঠল অর্ণবের। শুধু তার চারপাশটাই মোমের আলোয় আলোকিত, বাকি পুরো ফ্ল্যাট জুড়ে বিরাজ করছে ঘুটঘুটে অন্ধকার, যেন মোমটি নেভার অপেক্ষা করছে। একবার মোমের আলো নিভে গেলেই সেই অন্ধকার জ্যান্ত গিলে খাবে অর্ণবকে। পায়ে পায়ে সে করিডোর দিয়ে এগোনো শুরু করল লিভিং রুমের দিকে। লিভিং রুমে এসে দাঁড়াতেই অর্ণব অনুভব করল চারদিক অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। শুধুমাত্র দেওয়াল ঘড়ির কাঁটার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ঘরের আসবাবপত্রগুলোর কি অবস্থান পরিবর্তন হয়েছে ঠিক মনে করতে পারছে না অর্ণব। ধীরে ধীরে এগিয়ে গেল কাঁচের টেবিলটার দিকে।
কাঁচের টেবিলের ওপর থেকে দ্বিতীয় মোমটি তুলে নিয়ে সদর দরজার সামনে এসে হাঁটু মুড়ে মেঝের ওপর বসতে একটা শব্দ শুনতে পেল সে। ভারী কোনো জিনিস ঘষ্টানোর শব্দ। প্রথমবার শুনতেই কান খাড়া হয়ে গেল অর্ণবের। তার বুকের স্পন্দন প্রায় বন্ধ হয়ে আসছে। সে অপেক্ষা করছে সেই শব্দের পুনরাবৃত্তির। হয়তো আরও একবার। এক ঝটকায় মেঝে থেকে জ্বলন্ত মোমটি হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ালো অর্ণব। এরপর লিভিং রুমের মাঝে ফিরে এসে চারদিকে একবার ভালো করে চোখ বোলালো সে। সবকিছুই তো ঠিক আগের মতোই রয়েছে। না, 1 মিনিট। কোণের ওই ট্রাইবাল মূর্তিটা, ওটা একটু কাছে এগিয়ে এসেছে না? ট্যাপ ট্যাপ করে ওটা তো অর্ণবের দিকেই তাকিয়ে রয়েছে। তাহলে সত্যিই কি একটু আগে কেউ ওটাকে? তা কি করে সম্ভব? অর্ণব ধরে নিল ভুলটা দাঁড়িয়ে হয়েছে। সে আগেই ভুল দেখেছে। মূর্তিটা আসলে এই জায়গাতেই ছিল, সে খেয়াল করেনি। নইলে এই বন্ধ ফ্ল্যাটে সে ছাড়া আর কেই বা ঢুকবে? কিভাবেই বা ঢুকবে? সময় নষ্ট না করে অর্ণব সদর দরজার সামনে এসে হাতে ধরে রাখা জ্বলন্ত মোমটি দিয়ে দরজার পাশে মেঝেতে রাখা মোমটি জ্বালিয়ে দিল। এরপর ঝটফট উঠে দাঁড়িয়ে পরিকল্পনা মাফিক করিডোরের সেই ঘরগুলোর দিকে এগোতেই একটা অদ্ভুত অস্বস্তি যেন ঘিরে ধরতে শুরু করলো অর্ণবকে। একটু একটু যেন শীত করছে তার। বদ্ধ ঘরে এই ধরনের শীতের অনুভূতি মোটেও স্বাভাবিক নয়। পায়ে পায়ে সে এসে দাঁড়ালো করিডোরের ডান দিকের প্রথম দরজাটির সামনে। এর ঠিক আগের বারের মতোই সময় নিয়ে 3 বার নক করলো দরজার উপর। কোনো শব্দ নেই। দরজা খুলে ভেতরে ঢুকতেই অর্ণব বুঝতে পারল ঘরটা আদতে একটা বেডরুম। ঘরে রয়েছে বেশ বড় সাইজের একটা বক্স খাট, যার উপর হেসে খেলে 3 জনে একসাথে শুতে পারবে। খাটের পাশে রয়েছে একটা বেডসাইড টেবিল। এছাড়াও ঘরের এক পাশে রয়েছে একটা বড় আলমারি। ঘরের দেওয়ালে একটা পেইন্টিং ঝোলানো। পেইন্টিংয়ের পাশের জানলাটা বন্ধ এবং গাঢ় পর্দা দিয়ে ঢাকা। সময় নষ্ট না করে অর্ণব এগিয়ে গেল আলমারির দিকে, কিন্তু আলমারির পাল্লা খুলে বেশ কিছু পুরনো কাপড় ছাড়া আর তেমন কিছুই খুঁজে পেল না সে। এরপর বেডসাইডের টেবিলের ড্রয়ার, বক্স খাটের বক্স, পর্দা দিয়ে ঢাকা বন্ধ জানলার চৌকাঠ, সব জায়গা খুঁজেও যখন কোথাও মোম খুঁজে পাওয়া গেল না, তখন হঠাৎ কি মনে হতে খাটের পাশে থাকা বেডসাইড টেবিলটা কাছে টেনে এনে ওটার ওপর দাঁড়িয়ে আলমারির ওপর অংশটিতে হাত বুলোতেই ঠোঁটের মাঝে হাসি ফুটল অর্ণবের। মোমটা সে খুঁজে পেয়েছে, তার সঙ্গে সে কয়েনটাও। তৎক্ষণাৎ সে আলমারির ওপর থেকে মোমটিকে নামিয়ে আনল। তারপর লাইটার দিয়ে ওটাকে জ্বালিয়ে ঘরের মাঝ বরাবর মেঝের ওপর রাখতেই আবার সেই খসটানোর শব্দ শুনতে পেল অর্ণব। এবার কিন্তু শব্দটা অবিরত। তাড়াতাড়ি কয়েনটিকে বুক পকেটে চালান করে ঘর থেকে বেরিয়ে লিভিং রুমে ফিরে আসতেই সে বুঝতে পারল শব্দটা আসছে ব্যালকনি থেকে। ঘাড় ঘুরিয়ে লিভিং রুমের যে কোণে মূর্তিটা ছিল সে কোণে মোমের আলো ফেলতেই পুরো মাথা তালগোল পাকিয়ে গেল অর্ণবের। মূর্তিটা নেই, যেন পুরোপুরি হাওয়ায় মিলিয়ে গেছে। অবিলম্বে সে ছুটল ব্যালকনির বন্ধ দরজার দিকে। ছিটকিনি নামিয়ে দরজা খুলে ব্যালকনিতে মোমের আলো ফেলতেই নিদারুণ অভিঘাতে দুপা পিছিয়ে এলো অর্ণব। চোখের সামনে কি দেখছে সে? এ কি করে সম্ভব? ব্যালকনির মাঝে দাঁড়িয়ে রয়েছে পাথরের ট্রাইবাল মূর্তিটা। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তারই দিকে। হাওয়ায় দুলতে থাকা উইন্ড চাইমের শব্দ চারিদিকে নিস্তব্ধতাকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। নিজেকে স্থির রাখতে না পেরে অর্ণব কাঁপা গলায় আধো অন্ধকারে চেঁচিয়ে উঠল, কেরে জানোয়ার, এই কেরে লুকিয়ে আছিস? অন্ধকারে সুযোগ পেয়ে আমায় ভয় দেখানোর চেষ্টা করছিস? প্রলয়নাথ কতগুলো টাকা দিয়েছে তোকে? ভালোই ভালো সামনে বেরিয়ে আয়, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। চারদিক এতটাই নিশ্চুপ যে নিজের হৃদযন্ত্রের স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে অর্ণব। এই অন্ধকারে খেলছিস তাই না? দাঁড়া, তোর খেলা বের করছি। এই বলে অর্ণব এগিয়ে গেল
লিভিং রুমের সুইচ বোর্ডের দিকে। সুইচ বোর্ডের সামনে এসে পরম আগ্রাসনে সুইচগুলো টিপতেই তৃতীয় ধাক্কাটা খেল সে। আলো জ্বলছে না। শুধু লিভিং রুম নয়, ব্যালকনি, কিচেন স্পেস, করিডোর, কোনো জায়গারই আলো জ্বলছে না। মরিয়াভাবে সে বারবার একটার পর একটা সুইচ টিপে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তবে কি পাওয়ার কাট হয়েছে? সঙ্গে সঙ্গে অর্ণব এক ছুটে আবার ব্যালকনিতে ফিরে এসে দেখল আশেপাশের বিল্ডিংগুলো, এমনকি তার নিচের ফ্লোরেও আলো জ্বলছে। তবে কি কেউ ইচ্ছে করে এই অ্যাপার্টমেন্টের পাওয়ার কেটে দিয়েছে? না 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 না, এই মুহূর্তে মাথাটা ঠান্ডা রাখা খুব দরকার। তাকে যেভাবেই হোক খেলাটা শেষ করতে হবে। এরকম সুযোগ জীবনে বারবার আসে না। হাতের জ্বলন্ত মোমটিকে শক্ত করে আঁকড়ে ধরে ব্যালকনির দরজায় ছিটকানি এঁটে লিভিং রুমে ফিরে এসে দাঁড়ালো অর্ণব। ধাপে ধাপে ফ্ল্যাটের উষ্ণতা কমছে। দেওয়াল ঘড়ির কাঁটার শব্দ বড্ড কানে লাগছে। ঘরের কোণের অন্ধকারগুলো যেন স্থির নেই, অবিরাম কিলবিল করে চলেছে। সে কি হ্যালুসিনেট করছে? চোখ বন্ধ করে অর্ণব বেশ কয়েকবার লম্বা নিঃশ্বাস ছাড়ল। তারপর পা বাড়ালো করিডোরের বাম দিকের ঘরটিকে লক্ষ্য করে। 3 বার নক করবার পর ভেতর থেকে কোনো শব্দ ভেসে না আসায় অবশেষে দরজা খুলে ভেতরে প্রবেশ করল সে। এটা স্টাডি রুম। ঘরের মাঝে টেবিল ও চেয়ার। ঘরের একটা পাশ পুরোটা জুড়ে রয়েছে কাঠের বুক সেলফ। সেই বুক সেলফে থরে থরে বই সাজানো। এছাড়া একটা বন্ধ জানলা ও মাঝারি আকারের সিলিং ফ্যান ছাড়া ঘরে আর তেমন কিছুই নেই। টেবিল সংলগ্ন ক্যাবিনেটগুলোয় হাতড়ে মোম খুঁজে না পাওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল অর্ণবের। এতগুলো বইয়ের মাঝে কোথায় মোম খুঁজবে সে? ভাবতে ভাবতে আচমকাই তার নজর গিয়ে পড়ল দরজার পাশে বুক সেলফের বইগুলোর দিকে। হাতের সেই জ্বলন্ত মোমের নিভু নিভু আলোয় সে দেখল একটি বই অন্যান্য বইগুলোর থেকে কিছুটা বাইরে বেরিয়ে আছে। কাছে গিয়ে বেশ ভালো করে লক্ষ্য করতেই অর্ণব বুঝতে পারল মোটা কালো কভারের একটি বই, নাম দোজ হু উড সিক আউট দ্য ডার্কনেস। কৌতূহলবশত বইটি টেনে বের করতেই কিছুটা স্বস্তি ফেরে অর্ণবের বুকে। সেই বইটির পেছনে লম্বালম্বিভাবে রাখা রয়েছে আরও একটা মোম ও কয়েন। কয়েনটি পকেটে পুরে মোমটিকে বুকশেলফ থেকে বের করে এনে ঝটপট স্টাডি রুমের মেঝের ওপরে রাখল অর্ণব। এরপর হাতের জ্বলন্ত মোমটিকে মেঝের দিকে এগিয়ে নিয়ে যেতেই বিস্ময়ে চোখের মণি দুটো স্থির হয়ে গেল অর্ণবের। হাতে মোমের শিকা কাঁপছে, অসম্ভবভাবে কাঁপছে। কাঁপতে কাঁপতে সেই শিখা নিজে থেকেই তক করে নিভে গেল। পুরো ঘর জুড়ে নেমে এলো নিকষ কালো অন্ধকার। অর্ণব সঙ্গে সঙ্গে হাতের মোমটিকে মেঝের ওপর রেখে পকেট থেকে লাইটারটি বের করতেই হঠাৎ তার পাশ দিয়ে অন্ধকারে কেউ যেন দৌড় দিল টেবিলটার দিকে। কে? কোনো উত্তর নেই। পরিবর্তে একটা শব্দ ভেসে আসছে, মেঝেতে বই পড়ার শব্দ। কেউ যেন বুকশেলফের বিপরীত দিক থেকে একটা একটা করে বই ফেলতে ফেলতে তার দিকে এগিয়ে আসছে। অর্ণব বারংবার লাইটারটিকে জ্বালাবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই জ্বালিয়ে উঠতে পারছে না। এদিকে একটার পর একটা বই মেঝের ওপর পড়েই চলেছে। অর্ণবের মাথার ভেতর থেকে কেউ এবার চিৎকার করে বলতে শুরু করেছে তার হাতে সময় কম, খুব কম। যে করেই হোক তাকে আগে একটা আলো জ্বালতেই হবে। সে পাগলের মতো লাইটারের বোতাম টিপেই যাচ্ছে। টিপতে টিপতে আচমকাই একসময় জ্বলে উঠল লাইটারটি। ঠিক পরের মুহূর্তেই বই পড়ার শব্দটিও থেমে গেল। হাঁপ ছেড়ে বাঁচল অর্ণব। আর কোনো দিকে না তাকিয়ে মেঝেতে রাখা মোম দুটো জ্বালিয়ে ফেলল সে। ফলস্বরূপ পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল মোমের আলো। আর সেই আলোয় চোখ তুলে সামনের দিকে তাকাতেই পুরো শির দ্বারা জুড়ে ঠান্ডা স্রোত বয়ে গেল অর্ণবের। ঘরে কেউ নেই, অথচ রবীন্দ্রনাথের সঞ্চয়িতা থেকে শুরু করে থমাস সোলের মার্কসিজম, বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ থেকে শুরু করে স্টিফেন হকিংয়ের দ্য থিওরি অফ এভরিথিং, বিভিন্ন বইগুলো মেঝের ওপর উল্টো করে দাঁড় করিয়ে রাখা। এরপর আর এক মুহূর্ত সেই ঘরে থাকেনি অর্ণব। দ্রুত করিডোরে বেরিয়ে এসে সে স্টাডি রুমের দরজাটা সশব্দে বন্ধ করে দিল।
অর্ণবের সারা শরীর জুড়ে বারবার শিহরণ খেলে যাচ্ছে। ইতিমধ্যে ফ্ল্যাটের তাপমাত্রা যেন হিমাঙ্কের কাছাকাছি এসে ঠেকেছে। তার পুরো শরীর কাঁপছে, বুক ধরফর করছে, নিঃশ্বাসের সঙ্গে সাদা ধোঁয়া বেরোচ্ছে যেন। ষষ্ঠ ইন্দ্রিয় স্পষ্ট জানান দিচ্ছে যে সে এই অ্যাপার্টমেন্টে একা নেই, কেউ একজন তার সাথে আছে। তাকে ভয় দেখানোর জন্য অবিরত তার সঙ্গে লুকোচুরি খেলে চলেছে। আর সেই রহস্যময় ব্যক্তি যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজটি করছে, কারণ এবার অর্ণবের কিন্তু একটু একটু ভয় লাগছে। এই শীতেও তার গলা শুকিয়ে এসেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু কিছুতেই এই ভয়কে মাথায় চড়তে দেওয়া যাবে না। এখনো তাকে শেষ মোমটি খুঁজে জ্বালাতে হবে। একটু জল হলে ভালো হতো। জল রয়েছে তার ব্যাকপ্যাকে। ব্যাকপ্যাক রয়েছে করিডোরের শেষ প্রান্তে, সেই ঘরে যেখান থেকে সে খেলা শুরু করেছিল। কিন্তু খেলা শেষ না করা পর্যন্ত যে সে ঘরে প্রবেশ করবার নিয়ম নেই, অথচ জল খাওয়াটা এখন ভীষণ দরকার। কি করবে এখন অর্ণব? কিছুক্ষণ এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে থেকে সে নিজে নিজেই বলে ওঠে, তারপরের মুহূর্তেই সোজা হাঁটা শুরু করে করিডোরের শেষ প্রান্তের ঘরটির দিকে। ঘরে ঢুকেই ছোট ক্যাবিনেটের ওপর জ্বলন্ত মোমটা রাখে। খাটের একপাশে রাখা ব্যাকপ্যাক থেকে জলের বোতলটি বের করে ঢাকনা খুলে ঢকঢক করে জল ঢালতে শুরু করে মুখের ভেতর। ধরে যেন প্রাণ ফিরে আসে অর্ণবের। আর শুধু একটা কয়েন। তারপর সে আর এই অ্যাপার্টমেন্টে থাকছে না। তার স্পষ্ট মনে আছে প্রাইজ মানির জন্য প্রলয়নাথবাবু কেবল 3টি কয়েন তার হাতে হস্তান্তরের শর্ত রেখেছিলেন। রাতে এই ফ্ল্যাটে থাকাটা বাধ্যতামূলক নয়। তাকে ঘিরে যে ধরনের অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে, তাতে করে সারা রাত এই ফ্ল্যাটে থাকাটাও বেশ রিস্কি। এইসব চিন্তায় যখন মাথায় ঘুরছিল অর্ণবের, ঠিক সেই মুহূর্তে একটা শব্দ শুনতে পেল সে। শব্দটা আসছে করিডোরের থেকে, যেন কেউ একজন করিডোরের দেওয়ালের ওপর ধারালো কিছু দিয়ে আঁচড় কাটতে কাটতে একবার ও প্রান্তে দৌড়ে যাচ্ছে, আবার এই প্রান্তে দৌড়ে আসছে। মুহূর্তে পাথর হয়ে যায় অর্ণবের সারা শরীর। তারপর আচমকাই ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার বশবর্তী হয়ে ক্যাবিনেটের ওপরে রাখা জ্বলন্ত মোমটি হাতে নিয়ে ছুটে গিয়ে নব ঘুরিয়ে এক ছটকায় দরজাটা খুলতেই সে দেখল করিডোরের দুপাশের কংক্রিটের দেওয়াল জুড়ে লম্বা ও গভীর 5 আঙ্গুলের আঁচড়ের দাগ, আর সিলিংয়ের ওপর অনেকগুলো সরু কালো কালো পায়ের ছাপ। যেন কেউ করিডোরের দুপাশে দেওয়ালের ওপর নিজের 2 হাত রেখে উল্টো হয়ে সিলিংয়ের ওপর দৌড়ে বারবার এই প্রান্ত থেকে ও প্রান্তে গেছে, আবার ও প্রান্ত থেকে এই প্রান্তে ফিরে এসেছে। অর্ণবের মাথা কাজ করছে না। কিভাবে সম্ভব এসব? মাথার ভেতরের যুক্তিবাদী চিন্তা ভাবনাগুলো কেমন যেন হলুট পালট হয়ে যাচ্ছে। তবে কি ভূত বলে সত্যি? অকস্মাৎ একটা তীক্ষ্ণ শব্দ কাঁপিয়ে গেল তার কর্ণপটহকে। মেঝেতে কয়েন পড়ার শব্দ না? মুহূর্তের মধ্যে করিডোরের ডান দিকে দ্বিতীয় ঘরের দরজাটির সামনে এসে দাঁড়াতেই শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল অর্ণবের। বন্ধ দরজার নিচের ফাঁক দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘরের ভেতরে মোম জ্বলছে, অথচ এই ঘরে এর আগে কখনোই প্রবেশ করেনি অর্ণব। দম বন্ধ করে দরজায় 3 বার নক করল সে। কয়েক মুহূর্ত চারিদিক অস্বাভাবিকভাবে নিশ্চুপ। এরপরে ঘরের ভেতর থেকে ঠিক একই ভঙ্গিতে কেউ যেন 3 বার নক করল। সঙ্গে সঙ্গে নব ঘুরিয়ে দরজা খুলতেই একটা অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হলো অর্ণব। ঘরটি পুরো ফাঁকা, আসবাবপত্র কিছুই নেই। শুধু মেঝেতে পড়ে রয়েছে একটা লাল রঙের কভার ফাইল, আর তার উপরেই জ্বলছে মোমটা। কোথাও কয়েনের চিহ্ন মাত্র নেই। 1 পা 2 পা করে ঘরের মাঝে এসে দাঁড়ালো অর্ণব। এরপর হাঁটু গেড়ে বসে কভার ফাইলের ওপর থেকে মোমটা সরিয়ে মেঝেতে রাখল। তারপর কভার ফাইলটি খুলতেই সে দেখল ফাইলের ভেতর বেশ কয়েকটি পেপার কাটিং যত্ন করে রাখা, আর তাতে যা লেখা রয়েছে তার সারমর্ম অনেকটা এরকম: আজ থেকে 1 মাস আগে অঞ্জনা পোদ্দার নামক এক বছর 23-এর যুবতী রাতারাতি শহরতলির নিজেদের আবাসন থেকে উধাও হয়ে যায়। পুলিশ চিরুনি তল্লাশি চালিয়েও অঞ্জনা পোদ্দারের কোনো খোঁজ পাননি।
এই ঘটনার ঠিক 2 সপ্তাহের মাথায় অঞ্জনার পিতা চন্দ্রমোহন পোদ্দার ঠিক এইভাবেই রাতারাতি নিজের অ্যাপার্টমেন্ট থেকে উধাও হয়ে যান। শুরু হয় তল্লাশি। তবে আশ্চর্যের বিষয় হলো, চন্দ্রমোহনবাবুর অন্তর্ধানের ঠিক পরের দিন সকালেই অঞ্জনার ক্ষতবিক্ষত মৃতদেহের খোঁজ মেলে তাদেরই অ্যাপার্টমেন্ট থেকে কিছুটা দূরে রেল লাইনের ধারের ঝোপ জঙ্গল থেকে। সে রাতে অন্তর্ধানের পর থেকে অঞ্জনা এতদিন কোথায় ছিল, কেই বা তাকে এমন নির্মমভাবে হত্যা করেছে, সেসব বিষয়ে এখনও আঁধারে পুলিশ। এদিকে চন্দ্রমোহনবাবুরও কোনো খোঁজ পুলিশের কাছে নেই। তারপরের পাতায় গোটা গোটা অক্ষরে লেখা, আমি জানি অঞ্জু সেই রাতে ওই খেলাটি খেলেছে। ফলস্বরূপ ও আমাদের জগতে এসে অঞ্জুকে নিজের সঙ্গে নিয়ে গেছে। প্রতি মুহূর্তে আমি অঞ্জুর উপস্থিতি নিজের চারপাশে অনুভব করতে পারি। ও আমায় বলেছে ও অঞ্জুকে ফিরিয়ে দেবে, তবে শর্ত শুধু একটাই, আমাকে অঞ্জুর জায়গা নিতে হবে। অঞ্জুকে ফিরে পেতে আমি সবকিছু করতে পারি, সবকিছু। বাধা উল্টোতেই অর্ণবের চোখ গেল একটি রঙিন ফটোর ওপর। ফটোটা একটা সংবাদপত্র থেকেই কাটা। ফটোর নিচে লেখা, পিতা চন্দ্রমোহন পোদ্দারের সঙ্গে কন্যা অঞ্জনা পোদ্দার। ফটোটির ওপর ভালোভাবে দৃষ্টি ফেলতেই অর্ণব যা দেখল, তাতে করে আতঙ্কে স্থির হয়ে গেল তার কনিনিকা। মেয়ে অঞ্জনার পাশে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং চন্দ্রমোহন পোদ্দার। কিন্তু ইনি তো প্রলয়নাথ অধিকারী। হবিকল সেই চেহারা, সেই কাঁচা পাকা দাড়ি, বাম গালে সেই জরুল, এমনকি পরনের শার্ট প্যান্টটাও এক। আর ছবিটা যে ঘরে বসে তোলা, সেই ঘরটাও অনেকটাই ফ্ল্যাটেরই লিভিং রুমের মতো। হয়তো ওই কোনায় ট্রাইবাল মূর্তিটা ছবির ভেতর থেকেও কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। তার মানে চন্দ্রমোহন পোদ্দারি প্রলয়নাথ সেজে পুলিশের চোখে ধুলো দিয়ে টাকার লোভ দেখিয়ে অর্ণবকে নিজস্ব ফ্ল্যাটে নিয়ে এসেছে। তাকে দিয়ে সেই খেলাই খেলাচ্ছে যে খেলাটি খেলে মেয়ে সহিত তিনি নিজেই রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিলেন। কিন্তু কেন? ঠিক সেই সময় পেছনের দরজা নিজে থেকেই খুলে গেল। পেছনে ফিরতেই অর্ণবের মনে হলো আধো অন্ধকারে আচ্ছন্ন করিডোরের সিলিং থেকে কেউ যেন উল্টোভাবে ঝুলে তার দিকে তাকিয়ে আছে। অবয়বটা অনেকটা মানুষের মতো, কিন্তু মানুষ কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ মানুষ এতটা নিশ্চলভাবে উল্টো হয়ে ঝুলে থাকতে পারে না। কাঁপা হাতে মেঝের ওপর থেকে একটা জ্বলন্ত মোম উঠিয়ে খোলা দরজার ওদিকটায় আলো ফেলতেই অর্ণবের পেটের ভেতরের খাবার যেন দলা পাকিয়ে উঠে আসতে চাইল। সিলিং থেকে উল্টোভাবে ঝুলে আছেন স্বয়ং প্রলয়নাথ বাবু। চোখের মণিগুলো ছোট হতে হতে বিন্দুতে এসে ঠেকেছে। পুরো মুখ জুড়ে খেলা করছে একটা বিকৃত উল্লাস। বুকের মাঝ বরাবর খাদ্যনালীটা থেকে থেকে ফুলে উঠছে, যেন মোটা জোকের মতো কোনো অঙ্গুরিমাল প্রাণী মাঝে মাঝে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। ভয়াবহভাবে কাঁপছে নিচের চোয়ালটা। অর্ণবের অমন ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে খ্যাক করে হেসে উঠে তিনি মুহূর্তের মধ্যে দরজার এক পাশের অন্ধকারে হারিয়ে গেলেন। হাওয়ায় ভাসতে থাকলো শুধু এক গোছা কাঁচা পাকা চুল। সারা গা গুলিয়ে উঠল অর্ণবের। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে গেল দরজার দিকে। খোলা দরজা দিয়ে মোমের আলোয় একবার পুরো করিডোরটা দেখে নিল। কোথাও কেউ নেই। পুরো করিডোর খাঁ খাঁ করছে। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে সে এক ছুটে করিডোরের শেষ প্রান্তের ঘরটিতে ঢুকে চটপট ব্যাকপ্যাকটি কাঁধে তুলে নিল। আর এক মুহূর্ত সেই ফ্ল্যাটে থাকবে না। দরকার নেই তার প্রাইস মানির। টাকার চাইতে তার প্রাণ অনেক দামি। এখনো তার চোখের সামনে স্পষ্ট ভাসছে প্রলয়বাবুর সেই ভয়ঙ্কর রূপ। ক্যাবিনেটের ওপর থেকে চাবির গোছাটি পকেটে পুরে মোবাইলটি বের করে সুইচ অন করে ফ্ল্যাশ চালিয়ে শক্তভাবে হাতে আঁকড়ে ধরে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিল অর্ণব। যে করেই হোক তাকে এই ফ্ল্যাট থেকে বেরোতেই হবে। ধীরে ধীরে ঘরের দরজাটা খুলে শেষবারের মতো করিডোরে এসে দাঁড়াতেই অর্ণবের পুরো দেহ জুড়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। করিডোরের দুপাশে সবকটি ঘরের দরজা খোলা, মোমগুলো নেভানো। ঘরগুলোর ভেতর বিরাজ করছে নিশ্চিদ্র অন্ধকার। আর পুরো করিডোরের মেঝে জুড়ে পড়ে রয়েছে চুল, অসংখ্য কাঁচা পাকা চুল,
আর কিছু না ভেবে দিক বিদিক শূন্য হয়ে অর্ণব ছুটল সদর দরজার দিকে। কিন্তু করিডোর বেরোতেই হঠাৎ অন্ধকার পুড়ে একটা বলিষ্ঠ হাত এগিয়ে এসে অর্ণবের গলা চেপে তাকে মেঝে থেকে শূন্যে তুলে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে পরম আক্রোশের সহিত ছুঁড়ে দিল লিভিং রুমের মাঝে। খেলনা পুতুলের মতো অর্ণবের শরীরটি গিয়ে আছড়ে পড়ল কাঁচের টেবিলটির ওপর। সঙ্গে সঙ্গে শোনা গেল কাঁচ ভাঙার শব্দ আর একটা অস্ফুট আর্তনাদ। ব্যথায় থাকতে পারছে না অর্ণব। কেউ যেন তার মাথায় অবিরত ভোঁতা গজাল ঢুকে চলেছে। কপালের ডান পাশ বেয়ে গল গল করে ঝরে চলেছে গাঢ় রক্ত। ওঠার চেষ্টা করতে গিয়ে অর্ণব বুঝতে পারল সে উঠতে পারছে না। কোমরের নিচ থেকে তার পা দুটো পুরো অসাড় হয়ে গিয়েছে। অথচ তাকে এই ফ্ল্যাট ছেড়ে বেরোতেই হবে। সে বুঝতে পারছে তার হাতে সময় নেই, একদম সময় নেই। নিজের শরীরটাকে কোনোভাবে ঘুরিয়ে দুই দিকে 2 হাত রেখে বুকে ভর দিয়ে সদর দরজার দিকে সে এগোতে শুরু করে। কপালের পাশ দিয়ে অবিরত রক্ত ঝরছে। থেকে থেকে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে অর্ণবের। তবু সে থেমে নেই। জিজিবিষা বড়ই অদ্ভুত জিনিস। কঠিনতম পরিস্থিতিতেও মানুষকে সহজে ভেঙে পড়তে দেয় না। অবশেষে বুকে হেঁটে সদর দরজার সামনে এসে পৌঁছল অর্ণব। এরপর ডান পকেট থেকে চাবির গোছাটা বের করে ফ্ল্যাশের আলোয় সদর দরজার চাবিটা বেছে নিল। তারপর মোবাইলটা মেঝেতে রেখে বাম হাতে ভর দিয়ে শরীরটাকে সামান্য উঁচু করে ডোর লকের কি হলে চাবি ঢুকিয়ে ঘোরাতেই মাথায় বাজ পড়ল অর্ণবের। চাবি ঘুরছে না। একবার নয়, দুবার নয়, বারবার সে চাবি ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই চাবি ঘুরছে না। আতঙ্কে দিশেহারা হয়ে এবার সে পাগলের মতো দরজার নব ধরে ঘোরাতে লাগলো, কিন্তু লাভ হলো না। যেন ওটা কোনো দরজা নয়, কংক্রিটের দেওয়াল। বেশিক্ষণ বাম হাতে ভর দিয়ে শরীর উঁচিয়ে ওভাবে থাকাটা সম্ভব হলো না অর্ণবের পক্ষে। কিছুক্ষণের মধ্যেই সে সদর দরজায় পিঠ ঠেকিয়ে শরীর ছেড়ে দিল। কোমরের নিচ থেকে তার পুরো দেহটাই এখন অসাড়। ফোনেও সিগন্যাল নেই। কোথায় যাবে অর্ণব এখন? কি করবে? এই বিপদে কার নাম স্মরণ করবে? ঈশ্বর, যার অস্তিত্বকে সে এতদিন তুড়ি মেরে উড়িয়ে এসেছে। না না না, সে আর এসব সহ্য করতে পারছে না। সে বাঁচতে চায়, বাড়ি ফিরে নিজের মাকে জড়িয়ে ধরতে চায়। তাই জল ভরা চোখে সে চেঁচিয়ে উঠে বলল, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দিন। আমি অশরীরী অস্তিত্বকে স্বীকার করছি। আমার টাকা পয়সার দরকার নেই। আমি শুধু বাঁচতে চাই। দোহাই আপনার, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। ওর শরীর চাই। একটা শরীরেও বেশি দিন থাকতে পারে না। ওর টাটকা শরীর চাই। মানে কি বলতে চাইছেন আপনি? কোনো উত্তর নেই। পরিবর্তে একটা শব্দ ভেসে আসছে। জবাইরত প্রাণীর গলা থেকে যে আর্তনাদ বেরিয়ে আসে, অনেকটা সেরকম। করিডোরের ওদিক থেকে ক্রমশ জোরালো হচ্ছে শব্দটা। কেউ কি ওপাশ থেকে তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে মেঝে থেকে মোবাইলটা তুলে ফ্ল্যাশের আলো করিডোর লক্ষ্য করে তুলে ধরতেই অর্ণবের গলা থেকে বেরিয়ে এলো আতঙ্কের আর্ত চিৎকার। ওটা কি? প্রলয়নাথ বাবুই তো? নাকি অন্য কিছু? হাত পাগুলো এত লম্বা হলো কিভাবে? মাথায় একটাও চুল নেই। একটু পর পর গলা থেকে বেরিয়ে আসছে সেই ভয়ঙ্কর শব্দ। নাক, চোখ সব কুঁচকে গিয়ে কপালে উঠে গেছে। নিচের চোয়ালটি ঝুলে পড়েছে। ওপর নিচের ক্ষয়ে যাওয়া নোংরা দাঁতের মাঝের মুখগহ্বরটা বিশ্রীভাবে প্রসারিত, আর তার ভেতর থেকে উঁকি দিচ্ছে লকলকে জিভের মতো কিছু একটা। তবে সেটা জিভ নয়। মানুষের জিভ এতটা স্থূল ও কদাকার হতে পারে না। জিভের ওপর একাধিক গোলাকার চোখও গজাতে পারে না। অর্ণবের 2 হাত পা কাঁপছে, দৃষ্টি বিস্ফারিত। বিড়বিড় করে অবিরত অসংলগ্নভাবে কিছু একটা বলে চলেছে। যেন সাক্ষাৎ মৃত্যুকে চোখের সামনে এগিয়ে আসতে দেখে তার চেতনা একটু একটু করে হারিয়ে যাচ্ছে উন্মাদনার ঘূর্ণাবর্তে।
এরপর শুধুমাত্র এক মুহূর্তের জন্য একটা বড় নার্তনাদে কেঁপে উঠেছিল রাতের নিস্তব্ধতা। লাশটা দেখলেন স্যার? ভাগ্যিস নাকের বাম পাশে জরুলটা রয়েছে, নয়তো পুরো মুখের যা অবস্থা হয়েছে। তা তোমার কি মনে হয় জয়ন্ত? 100% সাইকো কেস স্যার। কোনো সুস্থ মানুষ এভাবে খুন করতে পারে না। হতে পারে। এক কাজ করো, লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, তারপর ক্রাইম সাইট সিল করে ফরেন্সিককে ডাকো। 2 সপ্তাহের মধ্যে দুটো খুন? না, উনিকে জেলে পুড়তে না পারলে কিন্তু উপর থেকে চাপ বাড়বে। বাই দ্য ওয়ে, চন্দ্রমোহন বাবুর ফ্ল্যাটের ওপর নজর রেখেছিলে? কিছুক্ষণের জন্য অপ্রস্তুত হয়ে পড়েছিলেন এসআই জয়ন্ত দাস। পরের মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, হ্যাঁ রেখেছিলাম স্যার। সন্দেহজনক কাউকেই দেখা যায়নি। তাছাড়া সিকিউরিটি গার্ডের সঙ্গেও কথা বলেছি, সে বাবু তো আবার বলছে এসব কিছুই নাকি দেওর কাজ। হোয়াট? দেও স্যার, ওদের ভাষায় ভূত, প্রেত, পিশাচ এইসব আর কি। যত সব রাবিশ কথাবার্তা। শোনো, আমার কেন জানি না মনে হচ্ছে ওই ফ্ল্যাটটা আরো ভালো করে সার্চ করা উচিত। এইসব রহস্যের উত্তর ওখানেই লুকিয়ে রয়েছে। যাই হোক, এবার কাজে লেগে পড়ো, এরপর কিন্তু ভেড় জমতে শুরু করবে। কুইক। এই বলে সেদিন আর বেশিক্ষণ সেখানে দাঁড়াননি স্থানীয় থানার অফিসার ইনচার্জ অনির্বাণ দত্ত। আজ সকালে চন্দ্রমোহন বাবুর ফ্ল্যাটের থেকে মিনিট 5 দূরত্বে একটা মজে যাওয়া ডোবার কচুরি পানার জঙ্গলে খুঁজে পাওয়া যায় চন্দ্রমোহন বাবুর ক্ষতবিক্ষত দেহটা। ওপরের চোয়াল থেকে গলা পর্যন্ত পুরোটা হাঁ হয়ে আছে, যেন কিছু একটা শরীর ফুঁড়ে বাইরে বেরিয়ে এসেছে। ঘটনাটি ঘটার পর আজ প্রায় 2 সপ্তাহ হতে চলল। অঞ্জনা কিংবা চন্দ্রমোহন বাবু কারোরই আততায়ী এখনো ধরা পড়েনি। এরই মধ্যে অর্ণব চৌধুরী নামে একজন স্থানীয় বিএড কলেজের ছাত্রের মিসিং রিপোর্ট থানায় জমা পড়েছে। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে ঠিক সপ্তাহ 2 আগে অর্ণব ভূত দেখার বাজি ধরে একজনের সঙ্গে দেখা করতে শেষবারের মতো হস্টেল ছেড়ে বেরিয়েছিল। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এরপর অর্ণবের বন্ধুদের বৃত্তান্ত শুনে পুলিশের তরফ থেকে সেই অজানা ব্যক্তির যে স্কেচ তৈরি করা হয়েছিল তার সাথে চন্দ্রমোহনবাবুর মুখের হুবহু মিল। অথচ লোকটি নিজেকে প্রলয়নাথ অধিকারী বলে পরিচয় দিয়েছিল। তবে কি অর্ণব চৌধুরীর নিরুদ্দেশের পেছনে চন্দ্রমোহনবাবুর হাত রয়েছে? তাহলে চন্দ্রমোহনবাবুকেই বা হত্যা করল কে? এতদিন এসব নিয়ে চিন্তা করতে করতে অনির্বাণবাবু পুরো ঘেটে গিয়েছেন, অথচ রহস্যের কোনো রকম সমাধান হয়নি। বরং সময় যত এগিয়েছে রহস্যের জাল ততই বেশি পেঁচিয়েছে। আজ সকাল থেকেই আকাশের অবস্থা খারাপ। চারপাশের কালো মেঘ দেখে মনে হচ্ছে এই ভর বিকেলেই রাত নেমে এসেছে। ঝরে পড়ছে এলোমেলো বৃষ্টি, বইছে দামাল হাওয়া। গাড়িতে চেপে রোজকার মতো অনির্বাণবাবু ছুটছেন থানার উদ্দেশ্যে। ঠিক সেই সময় বুক পকেটে রাখা তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে অনির্বাণবাবু দেখলেন তার ছেলে রনি ফোন করছে। রনি শহরের একটি নামী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। অঙ্কে মাথা বেশ ভালো, ছোট থেকে চোখ ধাঁধানো সব রেজাল্ট করে এসেছে। অনির্বাণবাবু তার ছেলেকে চোখে হারায়। কিরে, কোথায় আছিস? হঠাৎ ফোন করলি যে? শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ বাপি, শরীর ঠিক আছে। এই ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছি। আচ্ছা, তুমি এত চিন্তা করো কেন? নিজে তো একদিন বাবা হবি, তখন বুঝতে পারবি। তোমার এই এক কথা। আচ্ছা শোনো, আজ রাতে আমি অঙ্কনদের বাড়িতে থাকবো। সামনে এক্সাম, তাই একটু গ্রুপ স্টাডি করবো ভাবছি। আচ্ছা, যদি রাতে ফোন না করি অথবা ফোন বন্ধ থাকে, তুমি কিন্তু খামোখা দুশ্চিন্তা করে ব্লাড প্রেশার বাড়াবে না। মাকে বারবার ফোন করছি কিন্তু লাগছে না। ঠিক আছে, আমি তোর মাকে জানিয়ে দেবো। ভালোভাবে থাকিস। ঠিক আছে বাবু, যাচ্ছি এখন। কিছু একটা বলতে চাইছিল অনির্বাণবাবু, তার আগেই ওপাশ থেকে টুক করে ফোনটা কেটে দিল রনি। খোলা জানলা দিয়ে
বাইরের অশান্ত পরিবেশের দিকে তাকালেন অনির্বাণবাবু, যাকে খুঁজে পেতে তিনি দিন রাত এক করে দিচ্ছেন। অর্ণব নামে সেই ছেলেটি তো রনিরই বয়সী। নিজের ছেলের নিরুদ্দেশের খবর শুনে উদ্ভ্রান্তের মতো তার বাবা মা থানায় ছুটে এসেছিল। অনির্বাণবাবুর চোখের সামনে নিজের একমাত্র সন্তানকে ফিরে পেতে যেভাবে দম্পতি কান্নায় ভেঙে পড়েছিল, সে দৃশ্য মনে পড়লে এখনো 50 এই চাঁদরেল পুলিশ অফিসারের বুকটা হু হু করে ওঠে। আজকালকার ছেলে মেয়েগুলো সত্যিই বড্ড স্বার্থপর। কিছু করার আগে একবারের জন্যও নিজের বাবা মার কথা চিন্তা করে না, ঠিক যেমন রনি তার বাবা মার কথা চিন্তা করেনি। তাই তো দিন কয়েক আগে এক অচেনা ব্যক্তির সাথে ভূত দেখা নিয়ে বাজি রেখে আজ সে এসে দাঁড়িয়েছে ওল্ড মার্কেটের 4 মাথার মোড়ে। ওই তো হাসতে হাসতে তার দিকেই এগিয়ে আসছে সে ব্যক্তি। লম্বা শ্যামলা গোলকাল মুখ, পুরো গোঁফ আর মাথায় ঢেউ খেলানো চুল। এতক্ষণ আপনারা শুনলেন শ্রী সৌরভ সরকারের কলমে একটি গল্প, বাজি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।